আমন্ত্রণ দেশ জনপথ লাইভের সঙ্গে আছে আমি রাবে ইসলাম স্নেহা। রংপুরে এক রোগীর শরীরে টিটেনাস শনাক্ত হওয়ার পর হাসপাতাল কর্তৃপক্ষ আইসিইউতে থাকা অন্যান্য রোগীদের দ্রুত সরিয়ে নেওয়ার উদ্যোগ নিচ্ছে। এতে বন্ধ রয়েছে আইসিইউ সেবা। এই পরিস্থিতি সম্পর্কে আরো বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রফিকুল ইসলাম। রফিক, যেমনটি বলছিলাম, একজন রোগী শনাক্ত হয়েছেন। আপনি আমাদেরকে এই ঘটনাস্থলে বর্তমান পরিস্থিতি কি রয়েছে বিস্তারিত জানাবেন। স্নেহা, আপনি যেটি বলছিলেন, আমরা এই মুহূর্তে রয়েছি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ঠিক আইসিইউ বিভাগের সামনে। কিছুক্ষণ আগেই হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আশিকুর রহমান এবং এই ওয়ার্ডের অন্যান্য যে কর্মকর্তারা রয়েছেন তারা এসেছিলেন। আমরা এসে এখানটি যেমনটি দেখেছি যে যেহেতু গতকাল একজন ব্যক্তি টিটেনাস ভাইরাসে আক্রান্ত হয়েছেন, তাকে এখান থেকে করোনা ইউনিটের যে আইসোলেশন ওয়ার্ড সেখানে তাকে স্থানান্তর করা হয়েছে। তার অবস্থার উন্নতি হয়, এখন তিনি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের ৩ নম্বর ওয়ার্ডে তিনি চিকিৎসা নিচ্ছেন। তার অবস্থা অনেকটাই ভালো, হাসপাতাল কর্তৃপক্ষ বলছে। এখানে এসে আমরা যেটি দেখেছি, যেহেতু এটি 10 শয্যার একটি ইউনিট, সেখান থেকে গতকাল পর্যন্ত 9 জন ছিলেন। সেই 9 জনের মধ্যে 6 জনকে তাদের অবস্থা অনুযায়ী অন্যান্য ওয়ার্ডে স্থানান্তর করা হয় এবং এখন পর্যন্ত 3 জন রোগী যারা ভেন্টিলেটরের চিকিৎসা নিচ্ছেন তারা কিন্তু এই আইসিইউ ওয়ার্ডে বিশেষ ব্যবস্থায় তাদেরকে চিকিৎসা দেওয়া হচ্ছে। আমরা এখানে যারা নার্স ছিলেন তাদের সঙ্গে কথা বলেছি, এখানকার ইনচার্জ যিনি ছিলেন তার সঙ্গে কথা বলেছি। তারা বলেছেন যে যেহেতু একটি ভাইরাসের কথা উঠেছে, মূলত এটি ছোঁয়াচে নয়, কাটাছেঁড়া হলে তখনই এই ভাইরাসটি একজনের কাছ থেকে আরেকজনের কাছে যাবার সম্ভাবনা থাকে। যেহেতু ছোঁয়াচে নয়, সে কারণে তারা পরিষ্কার পরিচ্ছন্নতা করার চেষ্টা করছেন। কিছুক্ষণ পরে হয়তো সেই পরিষ্কার পরিচ্ছন্নতার কার্যক্রম শুরু হবে। এরপরেই কিন্তু আবার যে আইসিইউর কার্যক্রম সেটি চালানো হবে, এমনটি আমাদেরকে বলছেন। একই কথা বলছেন এই হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আশিকুর রহমান। তিনি আমাদের সামনে এসেছিলেন, আমাদের সঙ্গে কথা বলেছেন। তিনি দেশ টিভিকে জানিয়েছেন যে আসলে গতকাল একটি ভুল মেসেজ ছিল যে এই টিটেনাস ভাইরাস বা এটি ছড়িয়ে যায় বিভিন্ন জনের কাছে। এই মেসেজটা আসলে ভুল ছিল, হাসপাতালের কোনো একজনের মাধ্যমে এটি ছড়িয়ে গেছে। কিন্তু মূলত যেহেতু এটি ছড়িয়ে যায় না, সংক্রমণক নয়, সে কারণে এই যে আতঙ্ক না হবার তিনি পরামর্শ দিয়েছেন। তিনি বলেছেন যেহেতু এটি ছড়িয়ে যায় না একজনের কাছ থেকে আরেকজনের কাছ থেকে, সেহেতু এই বিষয়ে আতঙ্কিত না হবার তিনি পরামর্শ দিয়েছেন। এই যে ওয়ার্ডটি রয়েছে সেই ওয়ার্ডটি পরিষ্কার পরিচ্ছন্নতা শেষে আবার এখানে যে আইসিইউ সেবা দেওয়ার সেটি কার্যক্রম চলবে। আমরা দেখেছি যে এখানে যে রোগীরা ছিলেন তারা বিভিন্ন যে ওয়ার্ডে নিয়ে গেছে, তাদের যে স্বজন রয়েছেন তাদের সঙ্গে আমরা কথা বলেছি। তারা বলেছেন তাদের যে রোগীরা আছেন তারা এখন পর্যন্ত ভালো আছেন, তাদেরকে আইসিইউ সেবা সেই ওয়ার্ডগুলোতে দেওয়া হচ্ছে। স্নেহা। রফিক, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, শুনছিলাম রংপুরে টিটেনাস শনাক্তের যে রোগী রয়েছেন সেই হাসপাতালে বর্তমান পরিস্থিতি। আশুলিয়া 6 লাশ পোড়ানোর ঘটনায় 16 জনের সম্পৃক্ততা পেয়েছে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। গ্রেফতার 7 জনকে হাজির করা হয়েছে। আজ তদন্ত প্রতিবেদন ও আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করবে প্রসিকিউশন। হাইকোর্টে এই বিষয়ে সর্বশেষ জানাতে আমাদের সহকর্মী সাবরিনা মজুমদার রয়েছেন, আমরা যুক্ত হব তার সাথে। সাবরিনা, আপনার কাছে সর্বশেষ কি তথ্য রয়েছে আমাদেরকে বিস্তারিত জানাবেন। স্নেহা, আপনার নিশ্চয়ই মনে আছে যে এর আগের বছরের জুলাই আগস্ট যে হত্যাযজ্ঞের সময় আসলে একটি ভিডিও ভাইরাল হয়েছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে। সেখানে আশুলিয়ার 6 লাশ যে সেখানে পুলিশ কর্মকর্তারা যারা আছেন সেখানে কিন্তু আশুলিয়ার 6টি লাশ আসলে পোড়ানো হয়েছিল, যেখানে জীবিতও ছিল শিক্ষার্থীরা। তো সেই যে ঘটনা, সেই ঘটনার প্রেক্ষিতে হচ্ছে অভিযোগ দাখিল হয় এবং অভিযোগ দাখিলের পর আজকে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এবং ইতোমধ্যে আমরা এই তথ্য পেয়েছি যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে তদন্ত সংস্থা আছে সেখানে কিন্তু 16 জনের এই ঘটনার সাথে সম্পৃক্ততার যে তথ্য প্রমাণ পাওয়া গেছে। এবং সেই সাথে আজকে আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের পর আজকে কিন্তু দ্বিতীয়বারের মতো ট্রাইব্যুনালে হচ্ছে বিচার কাজ সরাসরি সম্প্রচার করা হবে এবং সেই সাথে আজকে আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের পর আসলে শুনানি হবে এবং শুনানির মধ্যে আসলে যে আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের পর আসলে যেটি হয় যে এখানে যারা যারা আসামি আছে তাদের আসামি পক্ষের আইনজীবী নিযুক্ত করা হবে এবং সেই সাথে রাষ্ট্রপক্ষের তো আইনজীবীরা আছেনই। তো আজকে শুনানিতে আসলে
এই যে 16 জনের যে সম্পৃক্ত আসলে পাওয়া গেছে এই আশুলিয়া গণহত্যার সাথে, সেখানে আসলে এই তথ্য প্রমাণাদি বা তারা কিভাবে আসলে এই ঘটনাটি ঘটিয়েছে বা কার নির্দেশে আসলে হয়েছে, আমরা ইতিমধ্যে কয়েকদিন আগেই কিন্তু যখন সরাসরি বিচার কাজ সম্প্রচার হয়েছিল তখন কিন্তু আমরা জানিয়েছিলাম গণমাধ্যমের মাধ্যমে যে শেখ হাসিনা আসলে কিভাবে গণভবন থেকে পালালো সেরকম তথ্য কিন্তু উঠে এসেছে। তো আজকেও আসলে এরকম চাঞ্চল্যকর বিভিন্ন তথ্য আসলে উঠে আসবে, যেহেতু আজকে শুনানি হবে এবং শুনানিটি সরাসরি সম্প্রচার করা হবে এবং সেই সাথে মানবতা বিরোধী অপরাধের মামলায় এবং গুমের মামলায় কিন্তু আব্দুল আল মামুন এবং এনডিএমসির সাবেক কর্মকর্তা জিয়াউল হাসানকেও আজকে হাজির করা হয়েছে এবং তাদের বিরুদ্ধেও তাদের নিয়েও আসলে ট্রাইব্যুনালে আসলে প্রসিকিউশন তাদের মতামত জাহির করবে এবং পরবর্তীতে আসলে ট্রাইব্যুনাল শুনানির জন্য তারিখ নির্ধারণ করবে। এবং সেই সাথে আরেকটা যেটি বিষয় জানিয়ে দিতে চাই যে আজকে শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের আইনজীবী নিযুক্ত হতে পারেন। তো এখন পর্যন্ত আসলে শুনানি শুরু হয়নি। শুনানি শুরু হওয়ার পর আসলে আমরা আপনাকে জানাতে পারবো যে পরবর্তীতে আসলে ট্রাইব্যুনাল কি পদক্ষেপ নেয় এবং তাদের বিরুদ্ধে আসলে কি পরবর্তী শুনানির তারিখ এবং কি চাঞ্চল্যকর তথ্য আসলে উঠে আসে। তো এই ছিল সর্বশেষ খবর। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে স্নেহা। সাবরিনা, আপনাকে ধন্যবাদ। দর্শক, শুনছিলাম আশুলিয়া 6 লাশ পোড়ানোর ঘটনায় 16 জনের সম্পৃক্ততা নিয়ে শুনানির সর্বশেষ খবরাখবর। রাজশাহী ও চট্টগ্রামে দিন দিন বাড়ছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা, এতে জনমনে বাড়ছে উদ্বেগ। এ নিয়ে বিস্তারিত জানতে যুক্ত হচ্ছেন সহকর্মী কাজী শাহেদ ও আজিজা হক পায়েল। প্রথমেই যাব রাজশাহীতে। শাহেদ, আপনি আমাদের জানাবেন ডেঙ্গু পরিস্থিতি এখন আসলে কতটা উদ্বেগজনক বা হাসপাতালগুলোতে রোগীর চাপ কেমন দেখছেন? শুভ সকাল স্নেহা। রাজশাহীতে ডেঙ্গুর প্রভাব এখনো সেভাবে ছড়িয়ে না পড়লেও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের সূত্র যেটি বলছে যে এই মৌসুমে এখন পর্যন্ত 72 জন রোগী তারা শনাক্ত করেছেন এবং রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে 7 জন রোগী এখন পর্যন্ত ভর্তি আছেন। আমরা একটু যদি ক্যামেরার চোখে দেখানোর চেষ্টা করি, রাজশাহী সিটি কর্পোরেশনের যে ড্রেনেজ ব্যবস্থা আছে যেখানে মশা উৎপাদন হতে পারে সেই জায়গাগুলিতে তারা পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান সেটি শুরু করেছেন এবং ড্রেনগুলি পরিষ্কার করা হচ্ছে এমনটি সিটি কর্পোরেশনের পক্ষ থেকে জানানো হয়েছে। যদিও ডেঙ্গু মশা প্রতিরোধে যে ধরনের উদ্যোগ গ্রহণ করা উচিত সিটি কর্পোরেশনের পক্ষ থেকে সাধারণ নাগরিকরা বলছেন সেটি তারা এখন পর্যন্ত দেখতে পাননি। তাছাড়া রাজশাহীর যে মহানগরীর যে আশেপাশের এলাকাগুলিতে আছে সেগুলোতে যেহেতু ধারাবাহিকভাবে বৃষ্টিপাত হচ্ছে, এর ফলে সেখানে বৃষ্টি জমে মশার যে লার্ভা সেটি তৈরি হতে পারে এটি ধারণা করা হচ্ছে এবং তারা আশা করছেন যে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে এটিকে যাতে লার্ভাগুলি হতে না পারে এবং পানি নিষ্কাশনের ব্যবস্থা সেটি যাতে তারা নিতে পারেন। আমরা একটু সাধারণ নাগরিকদের সঙ্গেও কথা বলতে চাই, তাদের কাছ থেকে জানতে চাই সিটি কর্পোরেশন এখন পর্যন্ত মশক নিধনে যে ধরনের উদ্যোগ নিয়েছে সেটিতে আপনারা সন্তুষ্ট কিনা, কি দেখছেন? না, আসলে দেখেন আমরা বিগত দিনে দেখেছি যে বিভিন্নভাবে মশা নিধনক আপনার ওষুধ ছিটানো হতো এবং পরিষ্কার পরিচ্ছন্ন কার্যক্রম খুব দ্রুত গতিতে চলতো। কিন্তু বর্তমানে দেখছি যে যেভাবে বৃষ্টি হচ্ছে আর আপনার ড্রেনগুলো যেভাবে জলাবদ্ধতা সৃষ্টি করছে এবং পরিষ্কার হচ্ছে না, এটা আমাদের জন্য খুব বিপদের কারণ হয়ে দাঁড়াচ্ছে এবং আমরা আশা করছি যে যথাযথ কর্তৃপক্ষ আপনার মশা নিধনক ওষুধ দিবে এবং জনগণের মধ্যে সচেতনতা সৃষ্টি বৃদ্ধি করবে। তার সাথে এই যে আপনার যে ড্রেনগুলো বন্ধ হয়ে আছে এগুলোকে পরিষ্কার করার ব্যবস্থা আমি যথাযথ কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। আমরা কথা বলছিলাম সাধারণ নাগরিক, তিনি যেটি বলছিলেন যে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে এখন পর্যন্ত যে ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে সেটি খুব স্বস্তিদায়ক নয়। তারা আরো বড় উদ্যোগ নেবেন এবং মশক নিধনে সারা নগর জুড়ে তারা কার্যক্রম চালাবেন। নিষ্কাশনের যে কার্যক্রমগুলি সেগুলি তারা করে থাকেন। এছাড়া প্রতিটি ওয়ার্ডেই কিন্তু ইতিমধ্যেই ড্রেনেজ যে আটকে পড়া পানিগুলি অপসারণে সব ধরনের উদ্যোগ তারা নিয়েছেন এবং বিভিন্ন ওয়ার্ডে ইতিমধ্যে ড্রেন থেকে ময়লা অপসারণের যে কাজ সেগুলি তারা শুরু করেছেন। বলা যায় যে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে মশক নিধনে এবং যে মশা যাতে লার্ভা তৈরি করতে না পারে সেই ধরনের উদ্যোগগুলি তারা নিয়েছেন। সিটি কর্পোরেশনের পক্ষ থেকে যেটি বলা হয়েছে যে বর্ষা মৌসুম, এখন বিভিন্ন জায়গায় পানি জমে
থাকবে। সাধারণ নাগরিকদেরকেও তারা সচেতন হওয়ার পরামর্শ দিয়েছেন। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ যেটি জানিয়েছে যে তারা এখানে ইতিমধ্যেই 72 জন এই মৌসুমে তারা রোগী পেয়েছেন, যার চিকিৎসা দেওয়া হয়েছে। হাসপাতালের যে ডেঙ্গু ওয়ার্ড আছে সেখানে 7 জন রোগী এখন পর্যন্ত চিকিৎসা নিচ্ছেন। তবে সেটি এখন পর্যন্ত খুবই যে সংখ্যাজনক তেমনটি বলছেন না। হাসপাতালের যিনি মুখপাত্র আছেন তিনি যেটি জানিয়েছেন যে নাগরিকরা যদি সচেতন হন তাহলে পরে ডেঙ্গু মহামারী আকারে ছড়িয়ে পড়বে না। এই ছিল রাজশাহী থেকে আমার কাছে সর্বশেষ। আমরা চলে যাচ্ছি সহকর্মী পায়েলের কাছে চট্টগ্রামের খবর জানতে। পায়েল। শাহিদ, আপনাকে ধন্যবাদ। আপনি এতক্ষণ জানিয়েছিলেন ওখানকার পরিস্থিতি। তবে চট্টগ্রামের একটি গুরুত্বপূর্ণ বিষয় আমি আপনাদেরকে জানিয়ে রাখি স্নেহা, সেটি হচ্ছে চট্টগ্রামের সিভিল সার্জনের তথ্য মতে গত 24 ঘন্টায় 94 জনের ডেঙ্গু আক্রান্ত শনাক্ত হয়েছে, পজিটিভ এসছেন। তবে এর মধ্যে মহানগরে ছিল 34 জন এবং উপজেলাগুলোতে ছিল 60 জন। তবে আমি একটু আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, চট্টগ্রামে যে বেসরকারি হাসপাতালগুলো রয়েছে তাদের তথ্য মতে কিন্তু একেবারে ভিন্ন চিত্র উঠে এসেছে। আমরা গত 24 ঘন্টার পার্কভিউ হসপিটালের তথ্য সংগ্রহ করে দেখতে পেয়েছি এই জুন মাসেই কিন্তু করোনা ডেঙ্গু পজিটিভ আসছে 118 জন। তবে এই বিষয়টি আসলে একটু ভিন্ন রকম দেখা যাচ্ছে। আসলে সিভিল সার্জনের তথ্য মতে একটু কম আসছে এমনটি আমরা ধারণা করছি। কেন কম আসছে এখনো পর্যন্ত তার সঠিক তথ্য এখনো জানা যায়নি। তবে এখন পর্যন্ত আমরা জানতে পেরেছি পার্কভিউ হসপিটালে 118 জন পজিটিভ জুন মাসে শনাক্ত হয়েছিল এবং এখন পর্যন্ত 3 জন রোগী চিকিৎসাধীন আছেন বলে আমরা জানতে পেরেছি। এখন তবে আমি একটু ডাক্তারের সাথে কথা বলে জানতে চাই, আসলে এখন খুব ভাইরাল ফিভার দেখা যাচ্ছে, সেই সাথে কিন্তু আমরা জানতে পারি কোভিড এর একটু সংক্রমণ দেখা যাচ্ছে এবং সেই সাথে ডেঙ্গু উপদ্রব বাড়ছে। এই জুন মাসেই কিন্তু ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বেড়েছে এমনটাই আমরা জানতে পেরেছি। তবে একটু ডাক্তারের সাথে কথা বলে আমরা জানতে চাইবো কোন উপসর্গ দেখা গেলে ডাক্তারের শরণাপন্ন হতে হবে। আসলে এখন আমরা লাস্ট এই মান্থে জ্বরের প্রেশার অনেক বেশি পাচ্ছি। জ্বরের সাথে হচ্ছে মাথা ব্যথা আছে, পেট ব্যথা আছে, অনেক বেশি ভমিটিংও হচ্ছে। তো আসলে রিসেন্ট এই মাসের মধ্যে যত আমরা হচ্ছে জ্বরের পেশেন্ট পেয়েছি তাদের দেখা যাচ্ছে আমরা সাসপেক্টেড হিসাব করে ডেঙ্গু টেস্ট করিয়েছি, কোভিড টেস্ট করিয়েছি। এর মধ্যে দেখা যাচ্ছে আমরা এই মান্থে প্রায় আমাদের 118টা হচ্ছে ডেঙ্গু পজিটিভ পেশেন্ট পেয়েছি এবং ঠিক সেম মান্থে হচ্ছে আবার আমরা 15টা কোভিড পজিটিভ পেশেন্ট পেয়েছি। আর এই মুহূর্তে আমাদের হসপিটালে 3টা ডেঙ্গু পজিটিভ পেশেন্ট এডমিটেড আছে এবং একজন কোভিড পজিটিভ পেশেন্ট এডমিট আছে। এই মুহূর্তে আমার এই ইমার্জেন্সিতে 7টা পেশেন্ট হচ্ছে সাসপেক্টেড আছে। এগুলো মেবি ডেঙ্গু হতে পারে, আবার কোভিডও হতে পারে। তো আমরা ইনভেস্টিগেশন আমরা করছি, হয়ে দেখা গেছে। তবে জ্বর আসলেই হচ্ছে অবশ্যই ডাক্তারের শরণাপন্ন হওয়া উচিত, কারণ জ্বর মানে সেটা কোভিড হতে পারে, সেটা ডেঙ্গু হতে পারে, সেটা জিকা ভাইরাস হতে পারে, ইভেন কি সেটা চিকনগুনিয়া পর্যন্ত হওয়ার একটা সম্ভাবনা আছে। তো ধন্যবাদ। যেমনটি শুনছিলেন, আমাদের এখানে যিনি দায়িত্বরত চিকিৎসক রয়েছেন তিনি জানিয়েছেন যে কোনো উপসর্গ না, জ্বর আসলেই কিন্তু ডাক্তারের শরণাপন্ন হতে হবে, কারণ যে কোনো সময় যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে। তবে আমাদের আশপাশের এলাকা দেখতে পাচ্ছি আমরা এই মুহূর্তে কিন্তু এই মাসেই কিন্তু জ্বরের সংক্রমিত আক্রমণ হচ্ছে এমন বেশি অনেকেই আছে। তবে অনেকেই চিকিৎসা নিচ্ছে, আবার অনেকে চিকিৎসা নিচ্ছে না। তবে এর মধ্যে আরো একটি বেশি দেখা যাচ্ছে হুট করেই কিন্তু মৃত্যু হচ্ছে। আসলে কিভাবে কেন হচ্ছে এই বিষয়গুলো জানা যাচ্ছে না। তবে আরো একটি বিষয় যেটি চিন্তার বিষয় সেটি হচ্ছে সিভিল সার্জনের তথ্য মতে ডেঙ্গুর যে সংক্রমণের ব্যাপারটা সেটা খুবই কম দেখা যাচ্ছে। তবে অন্যান্য হাসপাতালগুলোতে কিন্তু ডেঙ্গু রোগীর চাপ বেড়েছে এমনটাই আমরা জানতে পেরেছি। এই ছিল ডেঙ্গু নিয়ে সর্বশেষ আপডেট। স্নেহা, শাহেদ এবং পায়েল, আপনাদের দুজনকে ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, রাজশাহী এবং চট্টগ্রাম থেকে ডেঙ্গু পরিস্থিতি নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। চাকরি ফেরত পাওয়ার দাবিতে আন্দোলন অব্যাহত রেখেছে বিডিআর সদস্যরা। বিস্তারিত জানাতে রাজধানীর জাতীয় জাদুঘর প্রাঙ্গণ থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী তন্দ্রা তারুণ্য। তন্দ্রা, আপনি আমাদের জানাবেন আন্দোলনরত বিডিআর সদস্যরা আসলে কি বলছেন?
আজকে কিন্তু বিডিআর কল্যাণ পরিষদের থেকে গত 2 দিন ধরেও তারা যেমন অবস্থান কর্মসূচি পালন করছিলেন, তারা যেমন তাদের যে দাবিগুলো রয়েছে 3 দফা দাবিতে তারা যে আন্দোলন করছিলেন, তেমন ভাবে কিন্তু আজকেও তারা আন্দোলন করছেন। এবং গত 2 দিন কিন্তু তারা শহীদ মিনারে আন্দোলন করলেও আজকে কিন্তু তারা শাহবাগ জাদুঘরের সামনে তারা অবস্থান করছেন এবং এখানে কিন্তু তারা আন্দোলন করছেন। এবং তাদের যে 3 দফা কর্মসূচিটি রয়েছে সেটি কিন্তু তারা বাস্তবায়নের জন্য এখানে আছেন। এবং তারা কিন্তু আজকে কিন্তু তারা 12টা পর্যন্ত আলটিমেটাম দিয়েছেন যে 12টার মধ্যে যদি আসলে তাদের যে দাবিগুলো রয়েছে সেটি যদি মানা না হয় সেক্ষেত্রে তারা কিন্তু গতকাল যেমনটি তারা ঘোষণা দিয়েছিলেন যে যমুনা ঘেরাও কর্মসূচি তারা পালন করবেন, ঠিক তেমন ভাবে কিন্তু আজকে তারা বলছেন যে তারা সকাল 10টা পর্যন্ত আলটিমেটাম থাকলেও সেটি তারা আরো বেশি 2 ঘন্টা বাড়িয়ে 12টা পর্যন্ত তারা আলটিমেটাম দিয়েছেন। এবং 12টার মধ্যে যদি তাদের দাবিগুলো না মেনে নেওয়া হয় সেক্ষেত্রে তারা যমুনা কর্মসূচি পালন করবেন এবং যমুনা ঘেরাও কর্মসূচি তারা করবেন, এমনটা কিন্তু তারা জানিয়েছেন। এবং তাদের যে দাবিগুলো ছিল তার মধ্যে একটি অন্যতম দাবি ছিল যে চাকরিচ্যুত বিডিআর সদস্য যারা রয়েছেন তাদের চাকরিতে পুনর্বহাল করতে হবে এবং 16 বছর ধরে বিগত সরকারের আমলে যারা কারাবন্দী ছিলেন তাদেরও আসলে কারামুক্তি দিতে হবে, এমন তাদের দাবি ছিল। সেই দাবি নিয়ে কিন্তু তারা এখন পর্যন্ত এখানে আছেন এবং তারা এখন পর্যন্ত অবস্থান কর্মসূচি পালন করছেন। আমরা একটু 1-2 জনের সাথে একটু কথা বলবো যে আসলে তাদের যে দাবিগুলো রয়েছে এগুলো যদি তারা না মানে সেগুলো তারা কি করবে। ভাইয়া কথা বলছি, আপনাদের যে দাবিগুলো রয়েছে এইটা যদি না মানা হয় সেক্ষেত্রে আপনারা পরবর্তীতে কি করবেন এবং আপনাদের দাবিগুলো কি? আমরা মাঠে থাকবো এবং কঠোর থেকে কঠোর আন্দোলনে যাব। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা মাঠ ছাড়বো না। সেখানে আমরা সরকারের সজাগ দৃষ্টি আকর্ষণ করছি, যদি সরকার আমাদের এই কথা যদি আমাদের কর্ণপাত না করে আমরা কঠিন থেকে কঠিন আন্দোলনে যাব এবং সরকার যে কোনো সুযোগ সুবিধা আমরা পেতে পারি সরকার যদি আমাদের সজাগ দৃষ্টি দেখে তা আমরা মেনে যাব, নচেত আমরা এই স্থান এবং এই রাজমহল আমরা ছাড়বো না। ভাইয়া একটু সেটি হচ্ছে যে এই যে আপনাদের যে দাবিগুলো আছে কি কি দাবি রয়েছে সেটা আমাদের জানাবো। আমাদের দাবি হচ্ছে আমরা যারা চাকরিচ্যুত বিডিআর আছি তাদেরকে চাকরিতে পুনর্বহাল করতে হবে এবং যারা নির্দোষ যারা জেলে পড়ে আছে তাদেরকে জেলমুক্ত করে দিতে হবে। আমাদের এগুলো দাবি। এবং সরকারের থেকে আপনাদের আসলে কোনো কিছু জানানো হয়েছে কিনা এখন পর্যন্ত প্রশাসন কোনো কিছু বলেছে কিনা? হ্যাঁ, সরকারের জানানো হয়েছে, ওনারা কোনো রেসপন্স করে নাই, আমাদের এই বিষয়ে কোনো রেসপন্স করে নাই। যদি যতক্ষণ পর্যন্ত আমাদের বিষয়ে ওনারা সদয় দৃষ্টি না দিবে আমরা ততক্ষণ পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবো। যেমনটা বলছিলেন যে আসলে যতক্ষণ না পর্যন্ত তাদের যে দাবিগুলো আছে সেটি মেনে নেওয়া হবে ততক্ষণ পর্যন্ত তাদের যে আন্দোলন এটিকে তারা চালিয়ে যাবেন। এবং তারা গতকালের ঘোষণা অনুযায়ী কিন্তু আজকে তারা এখানে অবস্থান কর্মসূচি করছেন, পাশাপাশি তারা কিন্তু যমুনা ঘেরাও কর্মসূচি বলেছেন সেটিও কিন্তু তারা পালন করবেন যদি কিনা 12টা পর্যন্ত যে আলটিমেটাম দেওয়া হয়েছে সেটি না মানা হয়। একটু জানিয়ে রাখি যে তাদের যে দাবিগুলো রয়েছে তার মধ্যে একটি অন্যতম দাবি হচ্ছে চাকরিচ্যুত সেনাদের বিডিআর সদস্যদের আসলে তাদের চাকরিতে পুনর্বহাল করতে হবে, পাশাপাশি নিরাপরাধ কারাবন্দীদের মুক্তি এবং চাকরিচ্যুত সদস্যদের ক্ষতিপূরণ করতে করারও এবং জাস্টিস ফর বিডিআর এর ব্যানারে কিন্তু তারা এখন পর্যন্ত এই আন্দোলন করছেন এবং অবস্থান কর্মসূচি কিন্তু তারা চালিয়ে যাচ্ছেন। এবং বিডিআর কল্যাণ পরিষদে যারা রয়েছেন সমন্বয়ক যারা রয়েছেন তারাও কিন্তু আজকে এখানে আসছেন এবং তারা কিন্তু আসলে তাদের এই যে আন্দোলন সেটিকে তারা এখানে পালন করছেন। আমরা একটু চেষ্টা করবো আরো একজনের বলার। একটু কথা বলেছি যে এই যে আন্দোলন আপনাদের যে আন্দোলন আপনাদেরকে আসলে প্রশাসন থেকে বা সরকার থেকে কোনো কিছু জানানো হয়েছে কিনা? আবার বলেন, আপনাদের প্রশাসনের তরফ থেকে আপনারা যে আন্দোলন করছেন এই ব্যাপারে কোনো কিছু জানানো হয়েছে কিনা? আপনাদের দাবি যদি না মেনে না হয় সেক্ষেত্রে আপনারা পরবর্তীতে কি করবেন? আমরা 5ই আগস্টের পরের থেকে 15 বছর আমরা এই ব্যাপারে কথা বলতে পারি নাই। আবু সাইদ ওনাদের রক্তের বিনিময়ে আমরা এসে কথা বলতে পারতেছি। সেই সুবাদে আমাদের সরকার বলতে আমরা চেইন অফ কমান্ড মেনটেন করে এ পর্যন্ত আসছি। জেলা প্রশাসনের কাছে আমরা স্মারকলিপি দিয়েছি। জেলা লেভেলে আমরা এই মিটিং করেছি, সংবাদ সম্মেলন করেছি প্রেস ক্লাবে। আমরা যতটুকু চাবো ওনারা যেন আমাদের প্রতি সদয় হয়। আমরা ডিসিপ্লিন সৈনিক, কোনো অবস্থাতে আমরা ডিসিপ্লিন ভঙ্গ করবো না, আইনের পরিপন্থী কোনো কাজ করবো না। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল, আমরা ডিসিপ্লিন সৈনিক। এই দেশ সীমান্ত আমরাই রক্ষা করেছি,
এই দেশের কোনো জিনিস ক্ষতি হবে এমন কোনো কামনা আশা আমাদের নেই। দাবি আদায় না হলে সেক্ষেত্রে আপনার পরবর্তী কি করবে? দাবি যখন আদায় না হবে তখন আমাদের কেন্দ্রের থেকে আদেশ আসবে, কেন্দ্রে কি আদেশ দেয় আমাদেরকে সেইটাই আমরা ফলো করবো, আদারওয়াইজ নিজের থেকে কিছু বলতে পারবো না ইনশাল্লাহ। এই যে তাদের যে দাবি এবং তারা যেটি বলছেন তাদের যে ন্যায্য দাবি সেটি যেন এই সরকার যেন যত দ্রুত সম্ভব সেটি যেন পালন করে তেমনটা কিন্তু তারা প্রত্যাশা করছেন এবং এখন পর্যন্ত তারা এখানে অবস্থান কর্মসূচি পালন করছেন। 12টা পর্যন্ত তারা এখানে থেকে যদি আলটিমেটাম অনুযায়ী যদি তাদের দাবিগুলো না মেনে নেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু তারা যমুনা ঘেরাও কর্মসূচিতে পরবর্তীতে যাবেন। তো স্নেহা, এই ছিল আমার কাছে শাহবাগ জাদুঘরের সামনে থেকে সর্বশেষ। তন্দ্রা, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, বিডিআর সদস্যদের আন্দোলনের সর্বশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। ময়মনসিংহে দিন দিন বাড়ছে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা, জনমনে বাড়ছে উদ্বেগ ও সতর্কতা। এই বিষয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী ইলিয়াস আহমেদ। ইলিয়াস, আপনি আমাদের জানাবেন করোনার বর্তমান পরিস্থিতি কেমন দেখছেন? হাসপাতাল ও স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে কি ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে? করোনা উপসর্গ নিয়ে আমরা দেখেছি প্রতিদিনই যে পরীক্ষা, সেই পরীক্ষা করাতে কিন্তু রোগীর সংখ্যা বেড়েই চলেছে। অর্থাৎ এখন পর্যন্ত প্রতিদিন দৈনিক গড়ে 25 থেকে 30 জন করে তারা পরীক্ষা করাচ্ছেন। অর্থাৎ তারা কিন্তু সবাই জ্বর, সর্দি, কাশি এবং হাঁচিতে কিন্তু আক্রান্ত। অর্থাৎ চিকিৎসকরা বলছেন যে করোনা উপসর্গের রোগীর সংখ্যা প্রতিনিয়ত বাড়ায়। তাদের যে প্রস্তুতি, সেই প্রস্তুতি কিন্তু তারা নিয়ে রেখেছেন। অর্থাৎ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের সাথেই কিন্তু করোনা উপসর্গ যারা আছেন তাদের কিন্তু পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে। অর্থাৎ সকাল 8টা থেকে দুপুর 2:30টা পর্যন্ত কিন্তু করোনা উপসর্গ নিয়ে যারা আসছেন তারাই কিন্তু পরীক্ষা করাচ্ছেন। অর্থাৎ আজকে এই পর্যন্ত 9 জনের পরীক্ষা করা হয়েছে। গতকাল 9 জনের পরীক্ষা করে কিন্তু 4 জনের করোনা পজিটিভ এসেছে। সেই বিষয়টি আমাদেরকে এখানকার যারা টেকনোলজিস্ট রয়েছে তারা আমাদেরকে জানিয়েছেন এবং তারা বলছেন যে যারা অর্থাৎ যাদের করোনা উপসর্গ দেখা দিচ্ছে, অর্থাৎ দেখা যাচ্ছে যাদের শরীরে করোনা উপসর্গ অর্থাৎ জ্বর, সর্দি, হাঁচি, কাশিতে যারা আক্রান্ত হচ্ছেন তারা কিন্তু বেশিরভাগই মধ্যবয়স্ক এবং বয়স্ক রোগী এবং তারা তাদেরকে কিন্তু চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তারা করোনা পরীক্ষা করাচ্ছেন। অর্থাৎ গত 11 তারিখ থেকে কিন্তু এই বোর্ডটি চালু করা হয়েছে জরুরি বিভাগের সামনে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের। অর্থাৎ এখন পর্যন্ত প্রায় 300 জনের করোনা পরীক্ষা করা হয়েছে। 300 জনের মধ্যে 30 জনের করোনা পজিটিভ এসেছে। অর্থাৎ এই 30 জন থেকে 2 জনকে কিন্তু ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের যে আইসোলেটেড ওয়ার্ড রয়েছে সেখানে কিন্তু ভর্তি করিয়ে চিকিৎসা সেবা নিশ্চিত করা হয়েছে তাদের। অর্থাৎ এছাড়াও বাকি 28 জনকে হোম আইসোলেশনে থেকে কিন্তু তাদের পরীক্ষার অর্থাৎ চিকিৎসার পরামর্শ চিকিৎসকরা দিয়েছেন। অর্থাৎ চিকিৎসকরা বলছিলেন যে করোনা সংক্রমণ রোধে কিন্তু মানুষকে সচেতন, সতর্ক হতে হবে, সেই বিষয়টি তারা বলছিলেন। অর্থাৎ তাদের যে প্রস্তুতি সেটিও কিন্তু তারা বলছেন পর্যাপ্ত পরিমাণ রয়েছে। অর্থাৎ সারা দেশের নেই ময়মনসিংহ সহ ময়মনসিংহের যে আশপাশের উপজেলা রয়েছে সেই উপজেলাগুলোতে কিন্তু পর্যাপ্ত পরিমাণ প্রস্তুতি রয়েছে, সেই বিষয়টি আমাদেরকে নিশ্চিত করেছেন। আমরা যদি একটু যুক্ত হতে চাই এখানকার যারা টেকনোলজিস্ট রয়েছেন, একটু জানতে চাই প্রতিদিন কি পরিমাণ রোগী আসছে, অর্থাৎ পজিটিভের মাত্রা কি দিন দিন বাড়ছে কিনা? আমাদের এখানে প্রতিদিনই রোগী আসতেছে। তাতে আমাদের 11 তারিখ থেকে আমাদের বুথ চালু হয়েছে। এখন পর্যন্ত আমরা প্রায় 300 মতো টেস্ট হয়েছে। এর মধ্যে 28 থেকে 30 জনের মতো পজিটিভ আসছে। আর আমরা অবশ্য প্রতিদিনই পেশেন্ট আসতেছে, আমরাও তাদেরকে সচেতন করার চেষ্টা করতেছি তারা যাতে বিভিন্ন জনসমাগম এড়িয়ে চলে, মুখে মাস্ক ব্যবহার করে, এমনকি সাবান দিয়ে হাত ধুয়ে সবসময় সতর্ক অবস্থানে থাকে। তাহলে আশা করা যায় আমরা এই সংক্রমণ থেকে খুব দ্রুতই নিস্তার পাবো ইনশাআল্লাহ। এখানকার যে টেকনোলজিস্ট রয়েছেন তারা বলছিলেন তারা পরীক্ষা নিরীক্ষা করার পাশাপাশি যারা রোগী অর্থাৎ যারা আসছেন তাদেরকে কিন্তু নানানভাবে সচেতনতা বৃদ্ধি করছেন তাদের মাঝে। অর্থাৎ তারা বলছিলেন, অর্থাৎ আমরা এই বিষয়টি নিয়ে ময়মনসিংহ বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডাক্তার প্রদীপ কুমার সাহার সঙ্গেও কথা বলেছিলাম। তিনি বলছেন যে তার বিভাগে যথেষ্ট পরিমাণ করোনা সংক্রমণ রোধে যে প্রস্তুতি রয়েছে সেই প্রস্তুতি কিন্তু তারা ইতিমধ্যেই নিয়ে রেখেছেন। যদিও তারা বলছেন যে যেভাবে আতঙ্ক ছড়াচ্ছে করোনা, সেই আতঙ্কটি মাথায় না নিয়ে কিন্তু সাধারণ মানুষ যদি সচেতন হয়
হয় তাহলেই কিন্তু এই যে করোনা সংক্রমণ রোধ সেটি কিন্তু সহজভাবেই সম্ভব, রোধ করা সম্ভব। সেই বিষয়টি বলছিলেন আমরা ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের যে উপপরিচালক রয়েছেন ডাক্তার জাকিরুল ইসলামের সঙ্গেও কথা বলেছিলাম। তারা বলছেন যে বিগত কয়েকদিন আগেই কিন্তু ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের 20 শয্যার একটি আইসোলেটেড ওয়ার্ড কিন্তু করোনা রোগীদের জন্য তারা প্রতিষ্ঠা করেছেন এবং সেখানে কিন্তু এখন পর্যন্ত 2 জন রোগীকে তারা চিকিৎসা সেবা প্রদান করেছেন। যদিও সবসময় চিকিৎসকরা বলছেন যে করোনা সংক্রমণ রোধে আতঙ্কিত না হয় সাধারণ মানুষকে কিন্তু সচেতনতা বৃদ্ধি করতে হবে, সেই বিষয়টি বলছিলেন এবং জনসমাগম যে জায়গায় রয়েছে সেই বিষয়টিকে সাধারণ মানুষ যেন এড়িয়ে চলে সেই পরামর্শ তারা দিয়েছেন এবং যারা জ্বর সর্দি হাসি কাশিতে আক্রান্ত হচ্ছেন তারা যেন দ্রুত চিকিৎসকের পরামর্শ নেয়, সেই পরামর্শ কিন্তু চিকিৎসকরা দিচ্ছেন। এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে করোনা সংক্রমণ নিয়ে সর্বশেষ। ইলিয়াস, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, শুনছিলাম ময়মনসিংহ থেকে করোনার সর্বশেষ পরিস্থিতি। দেশি ফল বেশি খাই, আসুন ফলের গাছ লাগাই, এই স্লোগানে চুয়াডাঙ্গায় আয়োজন করা হয়েছে ফল মেলা। এ নিয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী খায়রুজ্জামান সেতু। সেতু, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। সেতু, আপনি আমাদের জানাবেন জন উপস্থিতি কেমন দেখছেন এই মেলায় এবং মেলাকে ঘিরে কি কি আয়োজন করা হয়েছে? ধন্যবাদ স্নেহা। আপনি যেমনটি বলছিলেন সেটা হচ্ছে যে দেশি ফল বেশি খাই এবং দেশি গাছ লাগাই, এই স্লোগানকে সামনে রেখে চুয়াডাঙ্গাতে কিন্তু 3 দিন ব্যাপী ফল মেলার আয়োজন করেছে জেলা প্রশাসন ও চুয়াডাঙ্গা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। এই 3 দিন মেলার কিন্তু আজকে বেলা 10:30টার দিকে আপনার হচ্ছে র্যালি হয়েছে। র্যালি শেষে আপনারা জেলা প্রশাসক হচ্ছে এই মেলার উদ্বোধন করেছে। এই মেলার উদ্বোধনের পরে কিন্তু জেলা প্রশাসক সাহেব হচ্ছে বেলুন উড়িয়ে হচ্ছে শুভকামনা জানিয়েছে। একই সাথে যে মেলার স্টলগুলো পরিদর্শন করেছে। এখানে এই মেলাতে কিন্তু স্থান পেয়েছে আপনার হচ্ছে 6টি স্টল। এর ভিতরে কিন্তু হচ্ছে চুয়াডাঙ্গা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর স্টল সহ আপনার হচ্ছে বিভিন্ন এনজিও স্বেচ্ছাসেবী সংস্থা আছে এবং উদ্যোক্তাও কিন্তু আমরা দেখতে পেয়েছি। তো এখানে কিন্তু আমরা বেশ কিছু নিত্য নতুন ফল আমরা দেখতে পেয়েছি, যেটা হচ্ছে চুয়াডাঙ্গাতে কিন্তু হচ্ছে আনারস চাষ হয় না, সেটা কিন্তু চুয়াডাঙ্গাতে আনারস চাষ হচ্ছে বলে এইটা কিন্তু আমরা হচ্ছে ইতিমধ্যে আমরা দেখতে পেয়েছি। এখানে শুধু তাই নাই, আপনি মনে দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে যে এখানে যে দেশি খেজুর, সেই দেশি খেজুরও কিন্তু ইতিমধ্যে কিন্তু হচ্ছে মানে দেখতে পাচ্ছেন আপনারা। আমি আরো দেখে রাখি যে আম স্থান পেয়েছে, কাঁঠাল স্থান পেয়েছে, আপনার হচ্ছে কলা স্থান পেয়েছে এবং হচ্ছে তাল স্থান পেয়েছে। বলা যেতে পারে পুরোটাই কিন্তু দেশীয় নির্ভর ফলই কিন্তু স্থান পেয়েছে। তো আয়োজকরা আমাকে যেমনটি জানিয়েছে সেটা হচ্ছে যে এই মেলার যে মূল উদ্দেশ্য সেটা হচ্ছে দেশীয় ফলকে আমাদের নতুন প্রজন্মের কাছে পরিচিত করানো এবং একই সাথে যে দেশি ফলে যে বেশি পুষ্টি থাকে এইটা মানুষের ভিতরে জানানোর কারণে কিন্তু এই আয়োজন করা হয়েছে। তবে এই মেলা কিন্তু শেষ হবে আগামী 26 তারিখে। 26 তারিখে শেষের মধ্য দিয়ে কিন্তু এই মেলার ইতি টানবে। আমি মাঝখানে একটু জানিয়ে রাখি, শুধু কিন্তু যে মেলার উদ্বোধনই হয়নি, এখানে কিন্তু জেলা প্রশাসক হচ্ছে জেলা পুলিশ এবং সদর উপজেলা প্রশাসনকে কিন্তু গাছ উপহার দিয়েছে, যে গাছগুলো তাদের দপ্তরে লাগানোর জন্য আর কি। তো এই ছিল চুয়াডাঙ্গা থেকে সর্বশেষ। জয়পুরহাট প্রথম শ্রেণীর পৌরসভা হলেও এখনকার বেশিরভাগ সড়ক দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় বেহাল অবস্থায় রয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন শহরবাসী। এ নিয়ে বিস্তারিত জানতে যুক্ত হচ্ছেন সহকর্মী রেজাউল করিম রেজা। রেজা, আপনি আমাদের জানাবেন সড়কগুলোর অবস্থা এখন কেমন দেখছেন, পৌরবাসী কি বলছেন, সেই সাথে কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো উদ্যোগ নেওয়া হয়েছে কিনা? ধন্যবাদ স্নেহা। আমি এখন দাঁড়িয়ে আছি জয়পুরহাটের, এটা হচ্ছে জামালগঞ্জ রোডের দেবীপুর মোড়ে আর কি। এটা কিনাপাড়া দেবীপুরের একটা মোড় আছে, এই মোড়ে এই পাশে আমি জানিয়ে রাখি যে একটা নতুন হাট এবং জয়পুরহাট উত্তরবঙ্গের একটা অন্যতম বৃহৎ হাট এবং এই জয়পুরহাট শহরের একটা বাইপাস রাস্তা হিসাবে এই দেবীপুরের এই যে রোডটি ব্যবহার হয়। এখান থেকে আপনারা দেখছেন এই রাস্তাটি চলে গেছে একদম শহরের 0 পয়েন্ট, প্রায় 2 কিলো গেলে শহরের 0 পয়েন্ট পাওয়া যাবে। এটা বাইপাস হিসেবে ব্যবহার হয়, কিন্তু এটা শহরের মধ্যেই। তো জয়পুরহাট পৌর এলাকার 5 নম্বর ওয়ার্ডে। তো এই রাস্তাটি যে দীর্ঘদিন থেকে এরকম বেহাল একটা মানে অবস্থা এবং জনসাধারণ যে এটি আমাকে জানিয়েছেন এখানকার যে চরম ভাবে তারা প্রতিদিনই নানা রকমের দুর্ঘটনা এবং তারা স্কুল কলেজে বাচ্চাদের নিয়ে যেতে পারে না বা যাতায়াতের খুব সমস্যা, মানে চরম ভাবে ভোগান্তির মধ্যেই চলছে। তো এখানে আমি একটা বিষয় জানিয়ে রাখি যে
1975 সালে জয়পুরহাট পৌরসভা গঠিত হয় এবং 1991 সালে প্রথম শ্রেণীতে উন্নীত হয়। তো তারপর থেকে কিন্তু এখন পর্যন্ত এই পৌরসভার উন্নয়নের ছোঁয়া বলতে এই পরিস্থিতি আপনি দেখতে পাচ্ছেন। এরকমই জয়পুরহাট শহরের কিন্তু খুবই কাছে, বাটার মোড় থেকে জয়পুরহাট 0 পয়েন্ট থেকে মানে খুবই কাছে এবং খুবই জনবহুল এবং গুরুত্বপূর্ণ এলাকা হিসাবে এই 5 নম্বর ওয়ার্ডটি, কারণ এই ওয়ার্ডে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং উত্তরবঙ্গের মোটামুটি বড় হাট। তো সর্বোপরি বলা যায় যে এখানে যে মানে একটা দুর্ভোগের মধ্যেই চলাচল করছে সাধারণ মানুষ। আমি একজন এখানকার বাসিন্দার সাথে কথা বলে জানতে। হ্যালো, আমি একজন এখানকার বাসিন্দা, এখানকার লোক। আমাদের গত 2 যুগ থেকে এই রাস্তাটা সংস্কার হয়নি। এখন এখানে বাইপাস রাস্তা হিসাবে ব্যবহার হইতো, কিন্তু এখানে তো আমাদের ছেলে মেয়ের স্কুলে যেতে পারছি না, এখানে পানি বন্ধ হয়ে যাচ্ছে, এখানে কোনো ড্রেন নাই, আমরা খুব সমস্যায় আছি। আমাদের পৌরসভা ফার্স্ট ক্লাস পৌরসভা বলে চিহ্নিত, কিন্তু পৌরসভার কোনো উন্নয়নের ছোঁয়া এখানে আমাদের লাগেনি। এখন দয়া করে এখানে যে কিভাবে আমরা বসবাস করতেছি আপনারা তো নিজের চোখে দেখতে পাচ্ছেন। তো আর ধন্যবাদ আপনাকে। তো একটা বিষয় জানিয়ে রাখি যে এখানে কিন্তু প্রতিদিনই কিন্তু নানা রকমের ছোট বড় দুর্ঘটনা ঘটছে। কিছুক্ষণ আগেই একজন মোটরসাইকেল আরোহী এখানে সে পড়ে গিয়েছিল আমি দেখতে পেয়েছি। এবং এইটা একটা এটা পাওয়ার হাউস, এখানে বিদ্যুৎ সরবরাহ হয় জয়পুরহাট শহরের। তো একেবারেই মনে করেন যে চরমভাবে একটা ব্যস্ততম এবং শহরের একটা মানে গুরুত্বপূর্ণ জায়গাতে এমন অবস্থা, এটা কখনোই শহরবাসী মেনে নিচ্ছে না এবং এখানকার যে সাধারণ নাগরিক এবং সুধী সমাজ কিন্তু মেনে নিচ্ছে না। তবে আমি পৌরসভার যে বর্তমান প্রশাসক, অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ সবুর আলীর সঙ্গে আমি কথা বলেছি। তিনি যেটি জানিয়েছেন যে খুব অল্প সময়ের মধ্যে তারা মানে বরাদ্দ দিয়েছেন, চাহিদা দিয়েছেন, তারা চাহিদা পেয়ে যাবেন এবং টেন্ডার প্রক্রিয়ার মাধ্যমে তারা কিন্তু টেন্ডার আহ্বান করবেন, তারপরে সে কাজ মানে শুরু হবে। তো এরকম কথা কিন্তু বিগত প্রশাসক এবং মেয়ররাও কিন্তু বলেছিল, বারবার বলেছিল, কিন্তু এখানকার কিন্তু খালি এরকম আশ্বাসই শোনা যায়। শুধুমাত্র এই রাস্তা না, জয়পুরহাট পৌরসভার বিভিন্ন রাস্তা, পাড়া মহল্লার রাস্তাগুলো এই প্রায় 20 বছরের মতো সংস্কার হয়নি। ড্রেনেজ ব্যবস্থা একেবারেই বেহাল এবং ড্রেন না থাকার কারণে যত্রতত্র একটু বৃষ্টি হলেই কিন্তু এই 1 হাঁটু পানি হয়ে যায়, জনগণের চলাচল একেবারে অস্বাভাবিক হয়ে যায়। তো এই ছিল আমার জয়পুরহাট থেকে এই রাস্তার বেহাল অবস্থা নিয়ে। সর্বশেষ আমি এখন স্টুডিওতে স্নেহার কাছে চলে যাচ্ছি। স্নেহা। রেজা, আপনাকে ধন্যবাদ। দর্শক, জয়পুরহাট থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী। দর্শক, এই মুহূর্তে কথা বলছেন বিএনপি নেতা আব্দুল আওয়াল মিন্টু। আমরা সরাসরি চলে যাব সেখানে। একটা হলো বিচার, আরেকটা হলো নির্বাচন, আর ইদানিং কালে আরেকটা জিনিস না বললে নয়, সেটা হলো মব জাস্টিস। এই 4টা জিনিস নিয়ে আমি এক লাইন কথা বলবো। আপনি যদি খুব ভালো করে দেখেন আমাদের এই লিফলেটের আগে আমাদের 27 দফা একটা লিফলেট ছিল। সেই 27 দফারও আগে, এখন থেকে 7 বছর আগে আমাদের নেত্রী ভিশন 2030 অর্থাৎ 2030 নামে একটা সংস্কার প্রস্তাব দিয়েছিলেন জাতির সামনে। পরবর্তীকালে আন্দোলন সংগ্রামের প্রেক্ষিতে আমাদের নেতা জনক তারেক রহমান আমাদের স্ট্যান্ডিং কমিটির সাথে কথাবার্তা বলে একটা 27 দফা সংস্কার প্রস্তাব জাতির সামনে উপস্থাপন করেন। তারও পরবর্তীকালে যেসব দল আমাদের সাথে একসাথে আন্দোলন করতেছে সবার সাথে কথাবার্তা বলে 31 দফা জাতির সামনে উপস্থাপন করেছেন। আপনারা যদি সংস্কার প্রস্তাবগুলো দেখেন তাহলে দেখবেন যে আমাদের দলের আসলে চিন্তাধারা কি, আমাদের নেতার আসলে চিন্তাধারা কি। কারণ আমাদের দল চায় সবসময় জাতীয় উন্নয়ন, আমাদের দল চায় সংস্কার সবসময় যেন চলে। সংস্কার একটা চলমান প্রক্রিয়া, কারণ দেশের প্রতিটি প্রজন্ম তার আগের প্রজন্ম থেকে অনেক বেশি শিক্ষিত, অনেক বেশি অভিজ্ঞতা সম্পন্ন।
দর্শক এতক্ষণ শুনছিলাম আব্দুল আওয়াল মিন্টু কথা বলছিলেন, আমরা এতক্ষণ ছিলাম সেখানে। দর্শক গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড দিচ্ছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, সরাসরি চলে যাচ্ছে সেখানে। সিরামিক্স ইন্ডাস্ট্রিজ খাতে এবছর একটি কারখানাকে গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড প্রদান করা হচ্ছে। গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ডের জন্য নির্বাচিত হয়েছেন এক্স সিরামিক্স লিমিটেড, শ্রীপুর, গাজীপুর। পুরস্কার গ্রহণ করবেন জনাব মাহিন বিন মাজহার, ব্যবস্থাপনা পরিচালক। পুরস্কার গ্রহণ করছেন জনাব মাহিন বিন মাজহার, ব্যবস্থাপনা পরিচালক। দর্শক দেখছিলেন গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড প্রোগ্রামের অংশবিশেষ। এই ছিল এখনকার দেশ জনপদ লাইভ। পরের বুলেটিনে দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।